ছি ছি রে ঢেঁড়স, ছি ছি রে, ছি রে ছি। টাকাকে দেখলি, পয়সাকে দেখলি, মনকে দেখলি না। ঢেঁড়স তুই পোকাকে চিনলি, কিন্তু আমার মনকে বুঝলি না। ছি ছি রে ঢেঁড়স, ছি 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 রে, ছি রে ছি। রাত্রি প্রত্যেক দিন ভীষণ পরিমাণে ঢেঁড়স খেতে পছন্দ করে। সেই সকালবেলা ঘুম থেকে উঠে নিজের জন্য প্রথমে ঢেঁড়স দিয়ে স্যান্ডউইচ তৈরি করে এবং ঢেঁড়সের সবুজ জুস খায়। আর দুপুরবেলা হওয়া মাত্রই সে ঢেঁড়স সিদ্ধ এবং মাখন দিয়ে ভাত খেয়ে নেয়। এমনকি রাত্রিবেলাতেও সে ঢেঁড়স ভাজা এবং রুটি খায়। এরকম ভাবে রাত্রি তার স্বামী আকাশ এবং শাশুড়ি মা চন্দনা দেবীর সংসার একেবারে ঢেঁড়সে ভরিয়ে তোলে, কিন্তু যেটা তার পরিবার মোটেই পছন্দ করে না। আর একদিন সকালবেলা ভীষণই গরমের মধ্যে রাত্রি বাজারে যাওয়ার জন্য তৈরি হয়। এমন সময়, কি ব্যাপার বৌমা, তুমি এরকম রোদের মধ্যে ছাতা নিয়ে কোথায় চললে? আজকে বাইরে বেরিও না, খুব লু বইছে, তোমার শরীর খারাপ হতে পারে। কিছু শরীর খারাপ হবে না, আমি এখন বাজারে যাচ্ছি, কারণ তাজা তাজা কচি কচি ঢেঁড়স কিনে নিয়ে আসবো। আপনার ছেলে সকালবেলা বাজার থেকে আসার সময় আমার জন্য ঢেঁড়স নিয়ে আসেনি, সুতরাং আমি এখন যদি বাড়িতে বসে থাকি তাহলে ঢেঁড়স না খেয়ে আমার এমনিতেই শরীর খারাপ করবে। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমার আর ভালো লাগে না। এই বলে চন্দনা দেবী নিজের ঘরে চলে যায় আর রাত্রি গরমের মধ্যে বাজারে গিয়ে কচি কচি ঢেঁড়স কিনে নিয়ে আসে। এভাবে সে ঢেঁড়স কিনে প্রত্যেকদিন বাড়ির ফ্রিজ একেবারে ভরিয়ে তোলে, তাই ফ্রিজে অন্য কোনো খাবার রাখার মতো জায়গা থাকে না। আর দেখতে দেখতে দুপুরবেলা হতে না হতেই রাত্রি নিজের জন্য গরম গরম ভাত এবং ঢেঁড়সের তরকারি রান্না করে নেয়। এমনকি সে তার স্বামী এবং শাশুড়ি মায়ের জন্য মাংস কষা রান্না করে, কিন্তু তাতেও সে ঢেঁড়স কুচো করে দিয়ে দেয়। তুমি পাঁঠার মাংসের মধ্যেও ঢেঁড়স দিয়েছো? পাঁঠার মাংসের স্বাদই তো একেবারে নষ্ট হয়ে গেল। ধুর, আমার আর ভালো লাগে না। আমি আর বাজার থেকে কখনো মাংস কিনে নিয়ে আসবো না। ভাবলাম গরম গরম ভাত দিয়ে খাসির মাংসের ঝোল খাবো, তা নয়, যত সব ঢেঁড়স দিয়ে রেখেছে। এই তোমার তো সাহস কম নয়, তুমি আমার ঢেঁড়সকে খারাপ কথা বলতে পারো না। আর মাংসের মধ্যে ঢেঁড়স দেওয়া খুব ভালো, তোমরা তো এমনিতেই সবুজ শাকসবজি খাও না, তাই আমি ইচ্ছা করে মাংসের মধ্যে ঢেঁড়স দিয়ে রান্না করেছি। তাহলে তুমি নিজেই এই ঢেঁড়সের মাংস খেয়ে নাও, আমরা কেউ ঢেঁড়স মাংস খাবো না। রাত্রে এই কথা শুনে খুবই খুশি হয়, তাই সে তখনই ভাত দিয়ে ঢেঁড়স মাংস মেখে খেতে শুরু করে দেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর প্রত্যেকদিন রাত্রি 3 বেলা ঢেঁড়সের তরকারি খায়। একদিন, আজকে আমি ঢেঁড়সের মধ্যে লঙ্কা মিশিয়ে তার সাথে চাটনি মিশিয়ে ভালো করে ঢেঁড়সের আচার রান্না করব। আজকে ভীষণ আমার আচার খেতে ইচ্ছে করছে। এই বলে রাত্রি ফ্রিজ থেকে প্রায় 1 কেজি ঢেঁড়স বার করে। আর এমন সময় সে যখন ঢেঁড়স কেটে আচার বানাতে যাবে তখন, ওরে বাবা, এতগুলো ঢেঁড়স কাটতে কাটতে আমার তো দিন থেকে রাত হয়ে যাবে। এবার আমি কি করি? যাই আকাশের কাছে যাই আর ওকে দিয়ে আজকে আমি এই ঢেঁড়সগুলো কাটাবো। কিন্তু এমন সময় আকাশ ওয়ার্ক ফ্রম হোমে ব্যস্ত থাকে, কিন্তু তবুও রাত্রি আকাশের কাছে যায়। এখন আমাকে একদম ডিস্টার্ব করবে না, আমার 5 মিনিট ব্রেক আছে, তাই আমি রেস্ট নিচ্ছি। তুমি আমাকে দেখলে এরকম খ্যাক খ্যাক করো কেন বলো তো? আর আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি ভেবেছি আজকে তোমাকে গরম গরম চিকেন পকোড়া আর তার সাথে কফি করে খাওয়াবো, কারণ তুমি আমার কাছে অনেকদিন ধরে চিকেন পকোড়া খেতে চাইছো, তাই আজকে আমার চিকেন পকোড়া বানানোর মন হয়েছে। রাত্রির কথা শুনে আকাশ খুবই খুশি হয়, কারণ সে চিকেন পকোড়া খেতে খুব ভালোবাসে। আর চিকেন পকোড়া হলো রাত্রির পর তার জীবনে দ্বিতীয় ভালোবাসা। তাই তখনই আকাশ বলে, তুমি সত্যি কথা বলছো রাত্রি? ঠিক আছে, তুমি যদি আজকে আমাকে চিকেন পকোড়া রান্না করে খাও, তাহলে তুমি আমাকে আজকে যা বলবে তাই করব, কারণ আজকে আমি খুব খুশি হয়েছি। তাহলে তুমি আমাকে আজকে 1 কেজি ঢেঁড়স কেটে দাও, কারণ আমি চিকেন পকোড়া বানানোর পর ঢেঁড়সের আচার তৈরি করব। আর এখন আমার ঢেঁড়স কাটতে ইচ্ছে করছে না, হাতে ব্যথা করছে। এই বলে রাত্রি 1 কেজি ঢেঁড়সের প্যাকেট তার বরের হাতে ধরিয়ে দেয়। কিন্তু এমন সময় আকাশ বিপদে পড়ে, কারণ সে যদি তার বউকে ঢেঁড়স খেতে না দেয় তাহলে তার কপালে চিকেন পকোড়া খাওয়া জুটবে না। তাই তখনই আকাশ ঢেঁড়স কাটার জন্য রাজি হয়ে যায়। আর সে ওয়ার্ক ফ্রম হোম করতে করতেই রাত্রির জন্য 1 কেজি ঢেঁড়স কাটতে শুরু করে। কিন্তু এমন সময় অনলাইনে আকাশের বন্ধুরা তাকে দেখে হাসাহাসি করে। এই ল্যাপটপে অফিস মিটিং চলছে, আর তোরা এরকম করে হাসছিস কেন রে? আমি কি ঘরের কাজ করতে পারি না নাকি? না না, পারবি না কেন? আর এখন তো বস নেই, তাই তুই ওয়ার্ক ফ্রম হোম করতে করতে বৌদির জন্য ঢেঁড়স কেটে দে, তা না হলে বৌদি তোকে ঢেঁড়স ছুঁড়ে মারবে। এভাবেই দেখতে দেখতে আকাশ রাত্রিকে অনেকগুলো ঢেঁড়স কেটে দিলে রাত্রি খুবই খুশি হয়। তাই তখনই রাত্রি রান্নাঘরে গিয়ে বেশ লঙ্কা মাখিয়ে চাটনি দিয়ে ঢেঁড়সের আচার তৈরি করে। কিন্তু দুঃখের বিষয়, সে আকাশের জন্য আর চিকেন পকোড়া তৈরি করে না, কারণ সে যখন চিকেন পকোড়া তৈরি করতে যায় তখন তার মনে হয় ঢেঁড়সগুলো যেন তার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে।
ইস, আমার ঢ্যাঁড়স বাচ্চাগুলো আমার দিকে তাকিয়ে কাঁদছে। না না ঢ্যাঁড়স সোনা, আমি তোমাদেরকে ছেড়ে চিকেন দিয়ে পকোড়া করব না, আমি ঢ্যাঁড়স দিয়েই পকোড়া বানাবো। আর আকাশ বুঝতেও পারবে না যে ও কিসের পকোড়া খাচ্ছে। এমন সময় রাত্রি ঢ্যাঁড়সের মধ্যে বেশি করে মশলা মিশিয়ে ভালো করে পকোড়া বানাতে শুরু করে। আর অনেক বেশি পরিমাণে ঢ্যাঁড়সের মধ্যে মশলা মেশানোর ফলে ঢ্যাঁড়সের গন্ধ একেবারে উড়ে যায়। আর সে যখন আকাশকে সেই ঢ্যাঁড়সের পকোড়া খেতে দেয় তখন আকাশ কিছু বুঝতেই পারে না। বাহ, তুমি তো দারুণ চিকেন পকোড়া রান্না করেছো। তাহলে আমি যখন তোমাকে চিকেন পকোড়া বানাতে বলি তুমি কেন রান্না করো না বলো তো? সবসময় ঢ্যাঁড়স ঢ্যাঁড়স করে তোমার মাথা খারাপ করে দাও। হ্যাঁ ঠিকই করি। আর দেখলে তুমি কি সুন্দর সবকটা পকোড়া খেয়ে নিলে। আর এই পকোড়াগুলো কিন্তু ঢ্যাঁড়স দিয়ে বানানো, তুমি বুঝতেও পারলে না। ঢ্যাঁড়স খেতে কিন্তু এতটাও খারাপ নয়, যদি ভালো করে বানানো যায় তাহলে ঢ্যাঁড়স খেতেও কিন্তু ভালো লাগে। ঢ্যাঁড়সের পকোড়ার কথা শুনে আকাশ খুবই রেগে যায়, তাই সে তখনই রাত্রির সঙ্গে ঝামেলা করতে শুরু করে। আর সে একটাও পকোড়া খেতে চায় না। ফলে রাত্রি একা একা বসে ঢ্যাঁড়সের আচার দিয়ে গরম গরম ঢ্যাঁড়সের পকোড়া খেয়ে ফেলে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর প্রত্যেক দিন রাত্রি এভাবে সবকটা রান্নায় ঢ্যাঁড়স মেশায়। তাই জন্য একদিন আকাশ এবং তার মা বাইরের রেস্টুরেন্টে খাবার খেতে যায়। আর সেদিন রাত্রি মনের আনন্দে 3 বেলা ঢ্যাঁড়স খায়। এমনই একদিন, আজকে ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে যেতে হবে, অনেক সময় লেগে যাবে, আমি বরঞ্চ আমার লাঞ্চ প্যাক করে নিয়ে যাই, ব্যাংকে বসে বসে আমি খেয়ে নেব। এই বলে রাত্রি নিজের টিফিন বাক্সে লাঞ্চ প্যাকিং করে ব্যাংকে চলে যায়। আর ব্যাংকে গিয়ে যখন অ্যাকাউন্ট খুলতে দেরি হয় তখন সে সেখানে বসে লাঞ্চ করে ফেলবে বলে ঠিক করে। আহ, কি সুন্দর কাঁচা ঢ্যাঁড়সের গন্ধ বেরোচ্ছে। এরকম লাঞ্চে কাঁচা ঢ্যাঁড়স খেতে দারুণ লাগবে। আসলে রাত্রি প্রত্যেকদিন ঢ্যাঁড়স খেতে খেতে এতটাই পাগল হয়ে ওঠে যে সে এবার কাঁচা ঢ্যাঁড়স খেতে শুরু করে। আর সে ব্যাংকে সবার সামনে বসে বেশি বেশি করে কাঁচা ঢ্যাঁড়স চিবিয়ে চিবিয়ে খেতে শুরু করে দেয়। আর যা দেখে সবাই ভীষণই অবাক হয়। এমনকি ব্যাংকের ম্যানেজার, যে রাত্রির নতুন অ্যাকাউন্ট খোলার জন্য আসে, সেও রাত্রিকে দেখে ভয় পেয়ে যায়। আর কিছুক্ষণ পর কাঁচা ঢ্যাঁড়স খাওয়ার পর রাত্রি ব্যাংকের ম্যানেজারের কাছে যায়। দিদি, দয়া করে আপনি আমার সামনে আসবেন না, কেননা আপনি যেভাবে কাঁচা ঢ্যাঁড়স খেয়ে নিলেন আমার মনে হচ্ছে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট খোলার কোনো প্রয়োজন নেই, বরং আপনার জন্য একটা মানসিক ডাক্তার দেখানোর প্রয়োজন আছে। আপনি এক্ষুনি ব্যাংক থেকে বেরিয়ে যান প্লিজ, আমার খুব ভয় করছে। আপনি কি বলতে চাইছেন? আমি পাগল? আপনি জানেন কাঁচা ঢ্যাঁড়সে কত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে? তাই আমি কাঁচা ঢ্যাঁড়স খেয়েছি। আর আপনি আমার ঢ্যাঁড়স খাওয়াকে অপমান করেছেন, তাই আমি আর আপনার ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে ইচ্ছুক নই। এই বলে রাত্রি ব্যাংক থেকে বেরিয়ে যায়। আর সে যখন তার শাশুড়ি মেয়ে এবং স্বামীকে এই কথা বলে তখন তারাও রাত্রির উপর ভীষণই হাসাহাসি করে। কিন্তু রাত্রি নিজের ঢ্যাঁড়সের অপমান কিছুতেই সহ্য করতে পারে না, তাই সে রেগে গিয়ে আরো বেশি করে ঢ্যাঁড়স খেতে শুরু করে দেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন, আজকে আমি ডিনারে আমার বসকে ইনভাইট করেছি, তাই রাত্রি দয়া করে তুমি রান্না বান্না করবে না, কেমন? কারণ তোমার রান্না করা মানেই তো ঢ্যাঁড়স রান্না করা, আর আমি বসকে ঢ্যাঁড়স খাওয়াতেও চাই না। আমি আজকে ওনাকে বাইরের রেস্টুরেন্ট থেকে খাবার কিনে নিয়ে এসে খাওয়াবো, আর উনি খুশি হয়ে আমাকে অনেক উঁচু পোস্টে প্রমোশন করে দেবেন। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করতে পারো, কিন্তু রাত্রিবেলা আমি ঢ্যাঁড়স খাবো। কারণ আজকে বাজারে সবজিওয়ালা বলেছে আজকে বিকেলবেলা গ্রাম থেকে তাজা টাটকা একেবারে কচি কচি ঢ্যাঁড়স কিনে নিয়ে আসবে। তাই আমি বিকেলবেলা বাজারে যাব আর নিজের জন্য ঢ্যাঁড়স কিনে নিয়ে আসবো। তুমি যা পারবে তাই করো। এই বলে আকাশ রেস্টুরেন্টে চলে যায়। আর সে তার বসের জন্য দামি দামি চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, চিকেন চাপ, নুডলস, চিলি চিকেন, লাচ্ছা পরোটা, মাটন কিমা এবং বিভিন্ন রকমের দামি দামি খাবার কিনে নিয়ে চলে আসে। অন্যদিকে রাত্রি বাজারে যায় আর নিজের জন্য কম দামি এবং সস্তায় বেশ পুষ্টিকর ঢ্যাঁড়স কিনে নিয়ে আসে। আর এভাবেই দেখতে দেখতে রাত হয়ে আসে। রাত্রিবেলা আকাশের বস প্রীতম বাবু যখন তাদের বাড়িতে আসে তখন, স্যার, আমার ওয়াইফ আপনার জন্য একেবারে ভুড়ি ভোজের আয়োজন করেছে। এই দেখুন কত রকমের খাবার, সকাল থেকে বেচারি গরমের মধ্যে অনেক রান্না বান্না করেছে, তাই একবার আপনি রান্নাগুলো টেস্ট করে দেখুন না কেমন হয়েছে। রাত্রি তার বরের মিথ্যা কথা শুনি একেবারে অবাক হয়ে যায়। কিন্তু রাত্রি তখন কোনো কথা বলে না, কারণ সে যদি ফ্রি ফান্ডে এরকম প্রশংসা পায় তাহলে এর থেকে ভালো কিছু হতে পারে না। না না, এইসবের আবার কি দরকার ছিল? আমি তো এমনি তোমার বাড়িতে একটু ঘুরতে এলাম, তবুও তোমার বউ যখন এত সুন্দর রান্না বান্না করেছে তাহলে প্রত্যেকটা খাবার তো খেতেই হবে, তাই না? এই বলে প্রীতম বাবু একেবারে লোভীদের মতো বেশি বেশি করে খাবার খেতে শুরু করে। আর প্রত্যেকটা খাবার খেয়ে সে অত্যন্ত পরিমাণে প্রসন্ন হয়। এমনকি প্রীতম বাবু আকাশের প্রতি খুশি হয়ে আকাশকে একটা উঁচু পোস্ট দেওয়ার কথা বলে। সত্যি স্যার, আপনার মতো কোনো ভালো মানুষ আর হতেই পারে না। আপনি আমাকে একটা জেনারেল ম্যানেজারের পোস্ট দিয়ে দেবেন এটা আমি ভাবতেও পারিনি, তাই আমি আজকে ভীষণ খুশি হয়েছি। তুমি তোমার বউয়ের হাতে এত ভালো ভালো রান্না খাওয়ালে আর আমি এই সামান্য কাজটা করতে পারবো না?
সুতরাং তুমি তোমার দায়িত্ব ভালো করে পালন করো। আর হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, আমি কিন্তু এবার চললাম। এই বলে প্রীতম বাবু বাড়ি থেকে বেরিয়ে যায় আর রাত্রে এমন সময় দৌড়ে রান্নাঘরে যায়, কারণ সে এখন সুন্দর করে কচি কচি ঢ্যাঁড়স রান্না করবে। আর সে যখন ঢ্যাঁড়সগুলো কাটতে শুরু করে তখন সেই ঢ্যাঁড়সগুলোর মধ্যে পোকা দেখতে পায়, আর যা দেখে রাত্রির মন খুবই ভারাক্রান্ত হয়ে ওঠে। তাই রাত্রি মনের দুঃখে গান গাইতে শুরু করে। আর অন্যদিকে প্রীতম বাবু যখন আকাশদের বাড়ি থেকে বেরিয়ে নিজের গাড়িতে উঠতে যাবে তখনই রাত্রির গান তার কানে ভেসে আসে, ফলে তখনই প্রীতম বাবু থমকে দাঁড়ায়। ছি ছি রে ঢ্যাঁড়স ছি, ছি রে ছি রে ছি, টাকাকে দেখলি পয়সাকে দেখলি মনকে দেখলি না। ঢ্যাঁড়স তুই পোকাকে চিনলি কিন্তু আমার মনকে বুঝলি না। ছি ছি রে ঢ্যাঁড়স ছি, ছি ছি রে ছি রে ছি। এভাবে রাত্রি ঢ্যাঁড়সকে নিয়ে মনের দুঃখে ভীষণ পরিমাণে গান করতে থাকে, কিন্তু সেই গান শুনে প্রীতম বাবু মনে মনে খুবই কষ্ট পায় আর সে ভীষণ পরিমাণে অপমানিত বোধ করে, কারণ প্রীতম বাবুর ডাক নাম হলো ঢ্যাঁড়স। এ কি, আকাশের বউ কি করে জানলো আমার ডাক নাম ঢ্যাঁড়স? এ বাবা, কিরকম ভাবে বদমাইশটা আমাকে ঢ্যাঁড়স বলছে। আমি আকাশকে জেনারেল ম্যানেজারের পোস্ট দিলাম আর তার বউ আমাকে এরকম ভাবে অপমান করলো। না না, এই অপমান সহ্য করা যায় না। বাবা মাকে কতবার বলেছিলাম যে আমার ডাক নাম ঢ্যাঁড়স পরিবর্তন করে দাও, কিন্তু শুনলো না, আর আজকে আমাকে এই ধরনের অপমান হতে হলো। এই বলে প্রীতম বাবু মনের দুঃখে বাড়িতে ফিরে যায়। আর পরের দিন সকালবেলা অফিসে গিয়ে প্রীতম বাবু আকাশকে সব ঘটনা জানায়, আর সে আকাশের কাছ থেকে জেনারেল ম্যানেজারের পোস্ট কেড়ে নেয়। ফলে আকাশ কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। এমন সময় আকাশ কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে এসে বলে, রাত্রি, তোমাকে কে বলেছিল কালকে ঢ্যাঁড়স নিয়ে গান গাইতে? আমার বসের ডাক নাম ঢ্যাঁড়স, আর উনি তোমার গান শুনে নিয়েছে, তাই আমাকে আর প্রমোশন দিল না। আমার সব স্বপ্ন তুমি ভেঙে দিলে। আমি সত্যি বুঝতে পারিনি আমার জন্য তোমার এত বড় ক্ষতি হয়ে যাবে। আমি তোমার বসের সঙ্গে গিয়ে কথা বলবো আর পুরো ব্যাপারটা বুঝিয়ে বলবো। এই বলে রাত্রি তখনই আকাশের সঙ্গে প্রীতম বাবুর অফিসে যায় আর সে নিজের ঢ্যাঁড়স খাওয়ার পাগলামির কথা প্রীতম বাবুকে জানায়। বিশ্বাস করুন স্যার, আমি জানি না আপনার ডাক নাম ঢ্যাঁড়স। আসলে আমি বাজার থেকে টাকা দিয়ে ঢ্যাঁড়স কিনে নিয়ে এসেছিলাম আর তার মধ্যে পোকা বেরিয়েছিল। দয়া করে এর জন্য আমার স্বামীর কাছ থেকে ওর জেনারেল ম্যানেজারের পোস্ট কেড়ে নেবেন না ঢ্যাঁড়স স্যার। সরি প্রীতম স্যার। এভাবে রাত্রি বারে বারে ক্ষমা চাইলে শেষ পর্যন্ত প্রীতম বাবু তাদেরকে ক্ষমা করে দেয় আর সে আবার আকাশের জেনারেল ম্যানেজারের পোস্ট ফিরিয়ে দেয়। আর আকাশ এবং রাত্রি খুশি মনে বাড়িতে ফিরে যায়। সুলেখা তার বাবা মায়ের সঙ্গে একটি গ্রামে থাকতো। গ্রামে থাকলেও তার চালচলন কথাবার্তা সবকিছুতেই শহরের ঝলক দেখতে পাওয়া যেত। প্রথমবার সুলেখাকে দেখে কেউ বুঝতেই পারে না যে সে গ্রামের মেয়ে ছিল। বিদেশি গান শোনা, বিদেশি সিনেমা দেখা, সিনেমা দেখে সেসব সিনেমার অভিনেতা অভিনেত্রীদের মতো পোশাক পরা ইত্যাদি, এই সমস্ত কিছু সুলেখার অভ্যাস ছিল। গ্রামের লোকেদের ছোট করার জন্য সুলেখা মাঝে মাঝে ইংরেজিতেও কথা বলতো। একদিন সুলেখা বাজারে গেছে এমন সময়, এখানে কি কি মাছ আছে? আসলে আমি এসব মাছ একদমই চিনি না। সালমন, সার্ডিন, টুনা এসব মাছ চিনি। তোমার কাছে কি কি মাছ আছে? এখানে রুই, কাতলা, পোনা, পুঁটি, চিতল, পাবদা সব আছে। আপনি কোনটা নেবেন বলুন? যত রকমের মাছ আছে সবই টাটকা। আমার কাছে পুরো বাজারের থেকেও সবচেয়ে অল্প দামে মাছ পাবেন। হাউ মাচ ইজ দিস? আরে বাবা, এক্ষুনি তো বললাম, আবারও বলবো নাকি? কি কি মাছ আছে একবারে শুনতে পান না? সব মাছের নাম শুনে বলছে হাউ মাছ। যত সব, অন্য জায়গায় যান, আমার কাছে হাউ মাছ নেই। আপনি চিৎকার করছেন কেন? আমি কি আপনাকে আবার মাছের কথা জিজ্ঞাসা করেছি? আমি তো জিজ্ঞাসা করলাম হাউ মাছ। আপনি না বুঝে এভাবে কথা বলছেন কেন? দেখুন ম্যাডাম, আপনাদের ওই বিদেশি মাছ আমার কাছে নেই। ওই হাউ মাছ না লাউ মাছ আপনি কি বলছেন না, ওই সমস্ত মাছ মাছের অ্যাকোয়ারিয়ামের দোকানে পেয়ে যাবেন। এবার আসুন তো, সকাল সকাল ব্যবসার সময় যত রকমের নাটক। আরে বাবা, হাউ মাছ মানে মাছগুলোর দাম কত জানতে চেয়েছি। হাউ মাছ বলে কোনো মাছ খেতে চাইনি। যত সব ব্যাকডেটেড লোকজন, ডিসকাস্টিং একেবারে। মাছ কিনতে এসে মুডটাই পুরো নষ্ট হয়ে গেল। মাছওয়ালা সুলেখাকে সমস্ত মাছের দাম বলে। নিজের প্রয়োজন মতো মাছ নিয়ে সুলেখা সেখান থেকে চলে যায়। এইসব ঘটনা সুলেখার জীবনে নিত্যদিনের ব্যাপার ছিল। প্রত্যেকদিন তার এই মডার্ন হওয়ার চক্করে এমন কিছু না কিছু ঘটতেই থাকতো। তার বাবা মা তাকে অনেক বারণ করলেও সে কারোর কোনো কথাই শোনে না। এমনই একদিন সুলেখা কলেজে যাওয়ার জন্য খুবই ছোট একটি স্কার্ট এবং ক্রপ টপ পরে ঘরের বাইরে বেরিয়ে আসে। কি ব্যাপার, এটা পরে কোথায় যাচ্ছিস? এসব ছেলেবেলা জামা পরে তুই কি ফ্যাশন শো করতে বেরিয়েছিস? ফ্যাশন শো এখানে কেন, কলেজে গিয়ে করব। আমাকে এসব জামা কাপড় পরে দেখলে ওরা খুব হিংসা করে। একেই তো সব গ্রামের লোক আনস্মার্ট, ব্যাকডেটেড।
সব চুড়িদার পরি কুর্তি পরি কলেজে চলে আসে, একটু শাস্তিও পারে না। তার মধ্যে আমার মতো মডার্ন কাউকে দেখলে ওরা তো হিংসায় জ্বলে পুড়ে যায়। কারোর হিংসা হয় না, এসব জামা কাপড় পরে তোকে দেখলে ওরা অবাক হয়। কলেজে একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে কেউ এরকম জামা কাপড় পরে যায়? সকাল সকাল জ্ঞান দিও না তো, তোমাকে আমি অনেক চেষ্টা করে মডার্ন বানাতে পারিনি। আজকে কলেজ থেকে বাড়ি ফিরে তোমাকে একটা সিনেমা দেখাবো, সেটা দেখলেই তুমি বুঝতে পারবে কলেজে কেমন ধরনের জামা পরে যেতে হয়। তোর মতো মডার্ন হওয়ার কোনো দরকার নেই আমার। শাড়ি চুড়িদার পরলে কেউ যদি আমাকে গাইয়া বলে আমি তাতেই খুশি। এভাবে মিনতি দেবীর সাথে সুলেখার প্রচন্ড ঝামেলা লেগে যায়। সুলেখা সেদিন কলেজেই যায় না। এভাবেই আরো বেশ কয়েকদিন কাটে। এখন সুলেখা কলেজে গেলে তার মডার্ন জামা কাপড়ের উপর চুড়িদার কিংবা কুর্তি পরে বাড়ির বাইরে বেরোয় এবং কলেজে গিয়ে সেই চুড়িদার কুর্তি পাল্টে নিজের মডার্ন জামা কাপড় পরে সারাদিন কলেজে থাকে। সুলেখাদের কলেজটাও গ্রামের ভেতরেই ছিল, তাই তার এসব জামা কাপড় পরা কিংবা জোর করে মডার্ন হতে চাওয়ার ব্যাপারটা বেশ অনেকেই ভালো চোখে দেখতো না। এই মেয়েটার কি লজ্জা শরম নেই? প্রত্যেকদিন কেমন জামা কাপড় পরে কলেজে আসে, ওকে দেখে তো আমারই লজ্জা করে। মাঝে মাঝে মনে হয় ওকে বলি এরকম ধরনের জামা কাপড় পরে কলেজে আসা উচিত না। তোর কি মনে হয় ওর বাড়ির লোককে বারণ করে না? আমাদের গ্রামে যে এই সমস্ত জামা কাপড় চলে না সেটা ওর বাড়ির লোক ভালো করেই জানে। দেখিস না ও কিরকম চুড়িদার পরে কলেজে আসে, তারপরে জামা পাল্টা এইসব পরে। এরকম জামা পরলেই কি মডার্ন হওয়া যায়? ছোট ছোট জামা পরলাম আর ইংলিশে ফটর ফটর করে কথা বললাম, তাতেই কি আমি মডার্ন হয়ে গেলাম? মডার্ন হতে হয় চিন্তাধারা আর মানসিকতা, এভাবে নয়। আমি ছেলে হয়ে কোনো মেয়ের জামা কাপড় নিয়ে আলোচনা করতে চাই না। তোর যদি ওর জামা কাপড় দেখে পছন্দ না হয় সেটা তুই ওকে গিয়ে বলতে পারিস, আমার সাথে সব আলোচনা করিস না, কেউ শুনলে আমাকেই খারাপ ভাববে। রাহুলের কথা শুনে পাপিয়া সুলেখার কাছে গিয়ে তার জামা কাপড় নিয়ে কথা বললে সুলেখা প্রচন্ড পরিমাণে রেগে যায়। সে সারা ক্লাসের সামনে পাপিয়াকে প্রচন্ড অপমান করে। দেখতে দেখতে দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। আমি কলেজে কি পরে আসবো না আসবো সেটা কি তোরা ঠিক করে দিবি? কলেজটা কি তোর বাবার? তোকে ছেড়ে সবাই আমার দিকে তাকাই বলে তোর অসুবিধা, তাই না? নিজেকে একবার আয়নায় দেখেছিস? এরকম মাসিমাদের মতো সেজে কলেজে আসলে কোনো বাচ্চাও তোর দিকে তাকাবে না। আমি চাইও না যে আমার দিকে কেউ তাকাক। আমি এভাবে মাসিমা সেজেই খুশি আছি। লোকে যাতে আমার দিকে তাকায় সেই জন্য আমি কিছুদিন নিজের শিক্ষা সংস্কৃতি ভুলে যেতে পারবো না। এসব জামা কাপড় পরে ইংলিশে দুটো কথা বলেই কেউ মডার্ন হয়ে যায় না। পাপিয়ার এই কথা শুনে সুলেখা আরো রেগে যায় এবং সে সবার সামনে পাপিয়াকে ঠাস করে একটা চড় মারে। ক্লাসের বাকি ছাত্রছাত্রীরা সেখানে এসে কোন রকমে পাপিয়া এবং সুলেখার ঝগড়া থামায়। দেখতে দেখতে অনেকগুলো দিন কাটে। এত কিছুর পরেও সুলেখার মধ্যে কোনো রকমের পরিবর্তন আসে না। সে নিজেকে কোনো একটা সিনেমার হিরোইন ভেবে তার মতোই কাজ কারবার করতে থাকে। আর এরকম ভাবে দিশাহীন ভাবে কাজ করাকেই সুলেখা মডার্ন হওয়া বলে মনে করত। এমনই একদিন সুলেখা কলেজে যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। এমন সময় একটি ছেলে তাকে দেখে সেখানে আসে। বাবারে বাবা, আমাদের গ্রামে এমন মামুনিও আছে? একে দেখে তো মনে হচ্ছে পুরো ইংরেজি সিনেমার হিরোইন। এই মেয়েটাকে যদি গার্লফ্রেন্ড বানাতে পারি তাহলে তো বন্ধুদের মাঝে আমার দাম আরো বেড়ে যাবে। এইসব নানান কথা ভাবতে ভাবতে বিকাশ সুলেখার কাছে আসে। হ্যালো সুন্দরী, তুমি কি এখানে বাসের জন্য দাঁড়িয়ে আছো? যদি তাই হয় তাহলে আমি বলবো তুমি বাস ছেড়ে আমার বাইকে এসে বসো। তোমার বাস স্ট্যান্ডে আসার আগেই আমি তোমাকে তোমার গন্তব্যস্থলে পৌঁছে দেবো, কোনো অসুবিধা হবে না। এ তো পুরো সিনেমার হিরোর মতো মনে হচ্ছে। কত সিনেমাতে এমন দেখেছি যেখানে সুন্দর হিরোইনরা এভাবে রাস্তার ধারে অপেক্ষা করে, হিরোরা নিজে থেকে তাদের বাইকে লিফট দিতে আসে। যদিও আমার সাথে আসলে এসবই হচ্ছে, দেখে অবাক হওয়ার কিছু নেই। আমি তো এরকম স্পেশাল ব্যবহারেরই যোগ্য। হ্যালো ম্যাডাম, শুনতে পাচ্ছেন? শুধু শুধু এরকম হিরোইনের মতো কেউ রাস্তায় দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করবে আর আমি হিরোর মতো এসে তাকে সাহায্য করবো না? এটা কিন্তু বড্ড বাজে হবে। প্লিজ আমার বাইকে বসে আমার বাইকটাকে ধন্য করে দিন। আর যদি বসেন তো আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। শুধুমাত্র আমি নিজেকে এই গ্রামে থেকে এত মডার্ন বানাতে পেরেছি বলে আমার সাথে এত স্পেশাল জিনিস হচ্ছে। ইস, যদি এখানে কেউ থাকতো তাহলে দেখতে পেত মডার্ন হওয়া মানুষকে কত রকম ভাবে সাহায্য করে। সুলেখা আর কিছু না ভেবেই খুশি হয়ে বিকাশের বাইকে উঠে পড়ে
বিকাশ কিছুক্ষণের মধ্যেই সুলেখাকে তার কলেজে পৌঁছে দেয়। কলেজে গিয়ে সুলেখা জানতে পারে তাদের কলেজে একজন বিখ্যাত সিনেমার ডিরেক্টর আসবে। তাদের মধ্যে থেকে একজনকে সেই ডিরেক্টরের নতুন সিনেমায় হিরোইনদের রোল দেওয়া হবে। এই ঘটনা শুনে সবাই যতটা খুশি হয় তার থেকে বেশি খুশি হয় সুলেখা, কারণ মনে মনে সে জানে তার মতো সুন্দরী আর মডার্ন তাদের কলেজে আর কেউ নেই। সবাই সিনেমায় রোল করা নিয়ে চর্চা করতে থাকে। এমন সময় হঠাৎই তাদের কলেজে একজন গরিব ভিখারি ঢুকে আসে। সে সেখানে এসে সুলেখার পাশে বসতেই সুলেখা ভীষণ জোরে চিৎকার করে ওঠে, এও এই বেগারটাকে আমার সামনে থেকে সরাও, কি ডিসগাস্টিং, গা থেকে কি বাজে গন্ধ বেরোচ্ছে। গ্রামের কলেজই থাকবে, এখানে যখন তখন যে সে ঢুকে যেতে পারে। শহরের কলেজ হলে এসব ভিখারি গরিব ভেতরে ঢোকার সাহসই পেত না। সিকিউরিটি গার্ড এদের অনেক আগে আটকে দিত। এমন ভাবে বলছিস কেন সুলেখা? বেচারার হয়তো খিদে পেয়েছে তাই ভেতরে চলে এসেছে, আর ও তো গরিব মাত্র, কোনো গুন্ডা বদমাইশ তো নয়। একজন মানুষ হয়ে তুই আরেকজন মানুষের সাথে কিভাবে এরকম ব্যবহার করতে পারছিস? তুই তোর এই পিছিয়ে থাকা চিন্তাধারা নিয়েই বসে থাক। খিদে পেয়েছে বলেই একদম আমাদের ক্লাসরুমে ঢুকে যাবে। ওর কোনো ধারণা আছে আমার এই জামাটার কত দাম? ও ভিক্ষা করে 10 বছর টাকা জমালেও এই জামাটা কিনতে পারবে না। মডার্ন হওয়ার চক্করে অমানুষ হয়ে যাস না সুলেখা। মানুষ ভদ্র হলেও মডার্ন হতে পারে। ছাড়ো ভাই, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে কিছু খাবার কিনে দিচ্ছি। এই বলে পাপিয়া সেই গরিব ভিখারিটাকে নিয়ে গিয়ে কিছু খাবার কিনে দিয়ে চলে আসে। তারা সবাই মিলে ক্লাসের মধ্যে অপেক্ষা করতে থাকে কখন সেই ডিরেক্টর তাদের অডিশনের ব্যবস্থা করবে, কিন্তু সেসব আর কিছুই হয় না। তার কোনো এক দরকারি কাজে সে উপস্থিত হওয়ায় স্টুডেন্টরা অডিশন না দিয়েই সেখান থেকে চলে যায়। সবার মন খারাপ হলেও কারোরই কিছু করার থাকে না। দেখতে দেখতে আরো কয়েকদিন কাটে। এদিকে বিকাশ প্রত্যেকদিন বাস স্ট্যান্ডে এসে সুলেখাকে নিয়ে কলেজে যাওয়া আসা করে। এভাবে বিকাশ এবং সুলেখার সম্পর্ক আরো গভীর হতে থাকে। বিকাশ প্রত্যেকদিন সুলেখাকে কলেজে ছাড়তে আসছে দেখে পাপিয়ার খুবই অদ্ভুত বলে মনে হয়। আমি জানি তোর আমাকে পছন্দ না, আমি কিছু বললেও হয়তো তোর পছন্দ হবে না, তবে আমি একটা কথা তোকে বলতে চাই, নিজেকে খুব মডার্ন আর স্মার্ট ভেবে কোনো ভুল সিদ্ধান্ত নিস না। তুই আমাকে যতই অপছন্দ করিস তবু আমি তোকে আমার বন্ধুই ভাবি, সেই জন্যই আমি এই উপদেশটা দিতে এলাম। তোর মতো গাইয়া ভূতের থেকে আমি কোনো উপদেশ নেব না, ওকে? তবে একটা জিনিস আমাকে বল, কি বিষয়ে তুই আমাকে উপদেশ দিতে এসেছিস? তুই যে বিকাশ নামে ছেলেটার সাথে ঘুরিস, ও কিন্তু মোটেই সুবিধার নয়। ওর বাবা মা কিন্তু সাংঘাতিক। ওরা আমাদের বাড়ির পাশেই থাকে, আমি ওদেরকে চিনি। ওর দাদার বউটাকে তো ওরা বাড়ি থেকেই বের হতে দেয় না, বারান্দায় আসলে ওকে একমাথা ঘোমটা দিয়ে আসতে হয়। আমি এরকম একটা হ্যান্ডসাম বয়ফ্রেন্ড পেয়েছি বলে তোর খুব হিংসা হচ্ছে বল? তোকে বলেছিলাম না এসব মাসিমাদের মতো জামা কাপড় পরা বন্ধ কর, আমার মতো মডার্ন হওয়ার চেষ্টা কর, তাহলে তুইও আমার মতো হ্যান্ডসাম বয়ফ্রেন্ড পাবি। কিন্তু তুই তো আমার কথা শুনিসনি, আমি তাহলে এখন তোর জ্ঞান শুনবো কেন? পাপিয়া অনেকবার বোঝানোর চেষ্টা করলেও সুলেখা তার কোনো কথাই শোনে না। অন্যদিকে বিকাশ সুলেখাকে তার সাথে বিয়ে করার জন্য জোর করতে থাকে। আমার বাড়ি থেকে আমার জন্য সম্বন্ধ দেখছে, তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে আজকেই করতে হবে, তা না হলে আমার বাবা মা যেটা বলবে আমাকে সেটাই শুনতে হবে। আমার এখনো কলেজের পড়াশোনাই তো শেষ হয়নি, পড়াশোনা করব, চাকরি করব, তারপর তো বিয়ে। এত তাড়াতাড়ি করার কি আছে? আমি কি কোথাও পালিয়ে যাচ্ছি বলো? আর তুমি চিন্তা করছো কেন? আমি তোমায় পড়াশোনা করাবো তো বিয়ের পরেও। কিন্তু বাবা মাকে না জানিয়ে আমি এত বড় সিদ্ধান্ত নিতে পারবো না। তোমাকে কয়েকটা দিন কিন্তু অপেক্ষা করতেই হবে। যারা মডার্ন হয় তারা নিজেদের ইচ্ছের উপর কাজ করে, কে কি বললো না বললো, কে কি করলো না করলো, এসব তাদের উপরে কোনো রকমেরই প্রভাব পড়তে পারে না। আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তবেই চলো, তা না হলে আমি তোমাকে তোমার বাড়িতে ছেড়ে দিয়ে আসছি। সুলেখা কিছুই বুঝে উঠতে পারে না সে কি করবে। বিকাশকে হারানোর ভয়ে সে কাউকে কিছু না জানিয়েই বিকাশের সঙ্গে কোর্ট ম্যারেজ করে ফেলে। সুলেখার বাবা মা এই ঘটনা জানতে পেরে খুবই মর্মাহত হয়। সুলেখা শ্বশুর বাড়িতে চলে গেলে তার শ্বশুর শাশুড়ি ছোট ছোট স্টাইলিশ জামা কাপড় পরা একেবারেই বন্ধ করে দেয়। এমনকি তাদের বড় বৌমার মতো সুলেখাকেও বাড়ির বাইরে বেরোতে দেয় না। সুলেখা ভাবে যে পাপিয়াকে এত অপমান করার পরেও পাপিয়া তার ভালোর কথা ভেবেই তাকে উপদেশ দিতে এসেছিল। তাই পাপিয়ার কাছে কৃতজ্ঞতা স্বীকার করতে সুলেখা পাপিয়াকে ফোন করে, কিন্তু পাপিয়া খুবই ব্যস্ত থাকায় সুলেখার সাথে কথা বলতে পারে না। পাপিয়া সুলেখাকে জানায় যে সে এখন একটা সিনেমায় হিরোইনের চরিত্রে অভিনয় করছে।
সেই যে আমাদের কলেজে একজন ভিখারি ঢুকে এসেছিল মনে আছে? ও একজন অভিনেতা ছিল। ও আমাদের কলেজের প্রায় অনেক ক্লাসেই গিয়েছিল, শুধু এটা দেখার জন্য যে কে তার সাথে মানুষের মতো ব্যবহার করে আর কে তাকে সাহায্য করে। আর তুই তো জানিস আমি ছাড়া সেটা কেউ করেনি, তাই সেদিনের অডিশনে আমি সিলেক্ট হয়েছি। পাপিয়ার কথা শুনে সুলেখা আরো কষ্ট পায়। সে বুঝে উঠতে পারে না সে নিজেকে কিভাবে সামলাবে। তবে সুলেখা এটুকু বুঝতে পারে যে তার এই মডার্ন হতে গিয়ে নির্বোধ আর অমানুষ হয়ে যাওয়ার শাস্তি সে পাচ্ছে।